সুপ্রিয় সুধীমণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে চিরদিনের মতো প্রত্যেক দিনের মতোই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। যারা আমার সঙ্গে এই স্ক্রিনে আছেন এবং আমার সঙ্গে যারা থাকবেন এবং ভবিষ্যতে যারা আমাদের এটা শুনবেন, সবার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। আমরা আপনারা জানেন যে আমরা প্রতি শনিবার থেকে মঙ্গলবার সপ্তাহে 4 দিন অন্তত আমরা অনলাইন থাকি, যেখানে আমরা নিরাপদ খাবার, নিরাপদ কৃষি এবং সেই সঙ্গে নিয়ে মূলত আলোচনা করি। তবে তার সঙ্গে কৃষি এবং কৃষকের বিভিন্ন যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, আমরা সেগুলো নিয়ে কথা বলে থাকি। কারণ সবকিছুই আসলে নিরাপদ খাদ্যের নিরাপদ এবং নিরাপদতা এবং পুষ্টি মানের সঙ্গে জড়িত রয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবন এবং সবকিছু অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত রয়ে গেছে। আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলাপ করব যেটা একটু আনইউজুয়াল। এটা আমাদের চিরাচরিত যে আমরা যে সমস্ত কথা নিয়ে বিষয় নিয়ে কথা বলি হয়তো তার বাইরে। ডক্টর নঈম ওয়ারা, ডক্টর নঈম ওয়ারা উনি একজন গবেষক, গবেষণা করেন এবং নিজেকে গবেষক হিসেবে পরিচয় দেন। উনি অক্সফাম এবং সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে উনি কাজ করেছেন। কিন্তু এখন চিন্তা করেন এই দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত রয়েই গেছেন, কিন্তু তার সঙ্গে দেশের মানুষের কৃষি এবং কৃষকের সঙ্গেও বিষয় নিয়ে উনি চিন্তা ভাবনা করেন এবং সেটা নিয়ে লেখালেখি করেন। বর্তমানে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত নন। ওনার ব্যক্তিগত, ওনার নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে উনি দাঁড় করেছেন। ওনার সাম্প্রতিক একটা লেখা বেরিয়েছে, কৃষক কি কেবলই উৎপাদন বাড়ানোর যন্ত্র? একটা খুব বিরাট প্রশ্ন। আমি সেটা নিয়ে আরেকটু হয়তো কথা বলবো, কিন্তু সেটা নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। কৃষক কি কেবলই উৎপাদন বৃদ্ধির যন্ত্র? এটা আমাদের মনে, উনি যদিও একটা এই যে কৃষিতে কৃষি বিষ কীটনাশক ব্যবহারের এই কথাটার প্রশ্নটা তুলেছেন, কিন্তু এই প্রশ্নটা আসলে আমাদের কাছে বিশাল ক্যানভাসের একটা প্রশ্ন তুলে দিচ্ছে। আমাদের আসলে ছবি আঁকা দরকার বিশাল ক্যানভাসে, যে এইটার উত্তর আমরা খুঁজে পাওয়া দরকার। আমরা ওনার কাছ থেকে, যেহেতু উনি এটা চিন্তা করেন, ওনার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে দুজন মেহমান আছেন, যারা একজন কৃষি বিজ্ঞানী, বাংলাদেশের খ্যাতনামা কৃষি বিজ্ঞানী ডক্টর ওয়াইস কবির। উনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, নির্বাহী চেয়ারম্যান ছিলেন, এবং সেই সাথে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন যাচ্ছে সেটারও এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। আর আমাদের সঙ্গে আছেন ডক্টর এম এ মুইন। উনি কিছুদিন আগে কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন, ওখান থেকে কিছুদিন আগে উনি রিটায়ার করেছেন এবং সেও সারা জীবনে কৃষকের নিয়ে কাজ করেছে। ফলে এই দুটো বিষয়, একজন বিজ্ঞানী, একজন উন্নয়ন কর্মী, আর আপনি নাঈম ওয়ারা সাহেব আছেন, আমাদের তিনজনের কাছ থেকে আমরা এই প্রশ্নটা, শুধু উত্তরটা আমরা পেতে চাই শুধু ওইখানে নয় যে আপনার যে কৃষি বিষ ব্যবহারের মধ্যে নয়, এর বাইরেও আসলে অনেক কিছু থাকতে পারে, যেটার জন্য আমরা, আমাদের সমাজ, আমাদের উন্নয়ন কর্মীরা, আমাদের গবেষকরা, আমাদের সরকার, সবারই আসলে চিন্তা দেওয়া দরকার যে আসলেই কৃষককে শুধুই কি উৎপাদন বৃদ্ধির যন্ত্র কিনা, নাকি তার আরো কিছু ভাবনা আছে, তার আরো কিছু দেবার আছে যেটা সমাজের জন্য। আমরা এই কথা নিয়ে কথা বলবো। আমি এই আজকের প্রতিপাদ্য বিষয়ের জনাব নঈম ওয়ারা, নঈম উচ্চারণ করেন সঠিক না ভাই? আচ্ছা, জনাব নঈম ওয়ারা উনি উনি বলেছেন, আমি একটু পড়ে শোনাই। উনি বলেছেন যে রেফারেন্স দিয়ে বলেছেন আগে যে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে ক্যান্সার নিয়ে, যে সরকারি ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল সম্প্রতি তাদের তথ্য উপাত্ত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যে হাসপাতালটির ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের সর্বশেষ প্রতিবেদনের 2015 থেকে 17 পরিসংখ্যান বলছে
প্রতি বছর হাসপাতালটিতে যত রোগী ক্যান্সারে আক্রান্ত হিসেবে শনাক্ত হন, তাদের প্রায় এক তৃতীয়াংশ সাধারণ কৃষক। এছাড়া শনাক্ত ব্যক্তিদের মধ্যে কৃষকের হারও এখন দিন দিন বেড়ে চলেছে। এটা আসলে আমার ধারণা যে ওনার বক্তব্য যদিও শুনবো যে এই কথাটা আসলে এইটাই আমার মনে এখান থেকেই মূল জায়গাটা চলে আসছে। উনি একটা ছবি দিয়েছেন, মাঠে কৃষকেরা বিষ ছিটাচ্ছে, কৃষি বিষ ছিটাচ্ছে, পিছনে ট্যাঙ্কি এবং স্প্রেয়ার, কিন্তু মুখে কোনো কাপড় নেই, গামছাটা মাথায় বাঁধা। এবং সেই সাথে তো এইসব কারণে উনি তুলছেন ফসলের মানে কৃষকের মৃত্যুর কারণ কি কীটনাশক, কৃষকের ক্যান্সারের কারণই বা কি, তা গভীর তদন্ত করে খুঁজে বের করার তাগিদ দেখায়নি কেউ। আমরা এই অসহায়তা থেকেই আজকের আলোচনাটা শুরু করতেছি। আমি প্রথমেই যাব জনাব ওয়ারার কাছে, যে আপনার এই আর্টিকেলটা আমার মনকে অবশ্যই বিশেষভাবে নাড়া দিয়েছে, যে এটা আসলে আমাদের জাতির জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আপনি কি মেহরবানি করে এটার আপনার এই আর্টিকেলের প্রেক্ষাপটটা, আপনার যে এই প্রকার নিবন্ধের প্রেক্ষাপটটা আর একটু ব্যাখ্যা করে বলবেন কিনা? ধন্যবাদ। আসলে আমরা যেটা প্রতিবেদনে যেটা আসছে, এটা একটা ধরেন টিপ অফ দ্য আইসবার্গ। আমরা শুধু উপরের টুকুই দেখছি, হয়তো রোগীর সংখ্যা আসছে, তারা গবেষণা করেছে, তাদের রেজাল্টটা পাওয়া গিয়েছে এটা। কিন্তু এখানে যারা আছেন আজকে, এরা আপনারা সবাই ৭৪ সাল নিশ্চয়ই দেখেছেন। ৭৪ সালে কি আমরা কোনো সময় ভাবতে পেরেছি যে এদেশে রেশন দোকান থাকবে না, এদেশে প্রচুর ফসল হবে এবং মানুষ অন্তত নিজের ঘরেরটা খেতে পারবে এবং আমাদের আমদানি করতে হবে না? এটা ৭৪ সাল যারা দেখেছে তারা কেউ ভাবেনি, তারা দিন দিন ভেবেছে। তো একটা মিরাকেল ঘটেছে আমাদের সাধারণ কৃষকের হাতে, এটা ঘটেছে। এবং ধরেন যার ৫টা ভাই আছে, কোন ভাইটাকে মাঠের জমি রেখে আসছে, যে ভাইটা আমাদের মতন তথাকথিত লেখাপড়া শেখেনি, তাকে বুদ্ধি কম বলে তাকে বলছে তুই এই জায়গা জমিন দেখবি, এখানে থাকবি, সে এখন 4টা ফসল করে। তো কে বড় বিজ্ঞানী হলো? আমি লেখাপড়া করে, আমি পিএইচডি করে বিজ্ঞানী হয়েছি না সে হয়েছে? কিন্তু সে প্রচন্ডভাবে অবহেলিত হয়েছে, যেমন আমরা তাকে অবহেলিত করি, কারণ সে তো গরিব মানুষ, সে মাঠে কাজ করে। ঢাকা ধানমন্ডিতে আমার ফ্ল্যাটে তার জায়গা নাই, এবং তাকে সেই শর্তে বলা হচ্ছে তুই জমি খাবি, জমি তোর, কিন্তু তুই আমাদের পিছে পিছে আসিস না। সে ওখানে পড়ে আছে, সেখানে সে বিজ্ঞান চর্চা করছে তার মতন করে, এবং সে ফসল ফলিয়ে ৭৪ সালের দুঃস্বপনকে ভুলিয়ে দিয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের দেশে যদি কাউকে নোবেল প্রাইজ দিতে হয়, স্বীকৃতি দিতে হয়, সেটা কৃষককে দিতে হবে। এখন দেখেন কৃষককে আমরা কিভাবে মারছি। আমার বাবারা যখন কৃষি কাজ করতেন তখন তারা ভাগ চাষ করতেন, তেভাগ আন্দোলন হয়েছে দেশে। ইনপুটের জন্য ১ ভাগ, জমির মালিকের জন্য ১ ভাগ এবং কৃষকের জন্য ১ ভাগ, এইভাবে ভাগ হতো। এখন কিভাবে হয়? এখন আমিও জমি দিই, আমি বছরের আগে গিয়ে টাকাটা ক্যাশ নিয়ে আসি, বিঘা প্রতি কোথাও ৫,০০০, কোথাও ৬,০০০, কোথাও ৩,০০০, এই টাকাটা আমি নিয়ে চলে আসি। যার জমি নেই সে চাষ করে, এবং এটা নিয়ে আমরা কেউ কথা বলি না। আমরা এত বিজ্ঞানী, দেশের এত অর্থনীতিবিদ, কেউ কথা বলি না। এবং তারপরে হয় কি, ধরেন যে বন্যায় যদি ফসলের কোনো ক্ষতি হয়, তাহলে প্রণোদনা দেয় সরকার। আমরা মুখে রক্ত তুলে ফেলি, প্রণোদনা দিই, কিন্তু প্রণোদনাটা আবার আমিই পাবো, কারণ জমিটা আমার। কৃষকের তো নাম কোনো খাতায় নাই, সে কোনো প্রণোদনা পায় না। আমি যে তার কাছ থেকে আগাম ৫,০০০ টাকা নিয়ে আসছি, আবার ওই টাকা তো কোনো ক্ষতি হয় নাই বন্যায়, এবং যে প্রণোদনাটা পেলাম সেটাও আমি পেলাম। কৃষক তারপরেও কৃষিকাজ করছে, এবং সে এই চক্রে পড়ে সে চেষ্টা করছে, কারণ সে জানে না সামনে বার আমি বা আমার ভাই তাকে আবার জমিটা দেবে কিনা। অতএব সে যতটুকু পাচ্ছে সেখান থেকে সে তার ইয়েটা বের করে নিয়ে আসার চেষ্টা করছে। সে প্রচন্ড কষ্ট করছে, কিন্তু সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমরা এই লেখাটা প্রথমে আমি শুরু করেছিলাম আজ থেকে বছর ২ আগে, যখন আপনারা জানেন ক্ষেতে ফসলে বিষ ছিটানোর সময়ই মাঠেই মারা যায় প্রায় ৮-১০ জনের মতন মানুষ, এবং তাদের বয়স ২০ বছর, ১৮ বছর, কেউ পিতা হয়েছে সম্প্রতি, কারোর বয়স ৪০ বছর, ৪৫ বছরের ঊর্ধ্বে কেউ ছিল না।
এবং এটা একটা বড় ঘটনা কিন্তু বাংলাদেশের জন্য, এবং একই ধরনের ঘটনা ভারতেও ঘটেছে। তো ভারতের কৃষি ব্যবস্থা, ভারতের ভূমি ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। তারা অনেক বড় কৃষক, তারা অনেক দোমালা কৃষক, কিন্তু সেখানেও মারা যাচ্ছে মাঠের মধ্যে, এখানেও মারা যাচ্ছে মাঠের মধ্যে। তখন আমরা চেষ্টা করলাম জিনিসটা একটু খতিয়ে দেখার জন্য। তা আমরা প্রায় 10টা কেস পেলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটা চাঁদপুর থেকে শুরু করে রাজশাহী, জয়পুরহাট পর্যন্ত আছে, এবং মানুষ মারা গেছে এইভাবে। আজকে আপনাদের কাছে আমি একটা চিঠি, ইমেল পাঠিয়েছি, দেখেছেন যে বোধহয় একটা কোর্টে কেস করা হয়েছে, তাও 2-3 বছর হলো কেসটা চলছে, এদেরকে ক্ষতিপূরণের ব্যাপারে এবং বীজ কোম্পানিগুলোর ব্যাপারে ইয়ে করার জন্য। এবং কৃষককে আমরা শুরু থেকে, যখন প্রথম বাংলাদেশে পেস্টিসাইড আসলো 60-এর দশকে, তখন একটা বিজ্ঞাপন আপনারা দেখেছেন সব জায়গায়, যে বোকার ফসল পোকায় খায়। কৃষককে আমি বলেই দিচ্ছি সে বোকা, তাকে চালাক হতে গেলে তাকে বিষ ব্যবহার করতে হবে। এই যে একইভাবে আমরা এই দেশে টিউবওয়েল স্থাপন করেছিলাম, তখন বলা হয়েছিল সেই ভদ্রলোক যার বাড়িতে টিউবওয়েল আছে, যার বাড়িতে টিউবওয়েল নাই সে ভদ্রলোক না। এখন তার বিনিময়ে আমরা আর্সেনিক পেয়েছি, এখন সারা দেশ আর্সেনিকে ভুগছে, এবং মাটির নিচের পানি যে সেফ না সেটা আমরা বুঝতে আমাদের প্রায় 50 বছর লেগে গেছে। তো কিন্তু আমি তো পানি কিনে খেতে পারি, এমনকি সিঙ্গাপুর থেকেও বাংলাদেশে পানি আসে, খাবার পানি। তো কিন্তু কৃষকের সেই মাঠের পানি তাকে খেতে হচ্ছে, যেটাতে আর্সেনিক আমি করেছি। তো এই সব দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে যারা এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, এবং আবার এই কৃষকের ছেলেই কিন্তু আমাদের দেশটা যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আমরা রেমিটেন্স মানি বলি, সেটা তাদের ছেলেরাই রোজগার করে এই দেশে পাঠায়। তারা যদি 3 টাকা রোজগার করে মক্কায়, তারা 5 টাকা পাঠানোর চেষ্টা করে। তারা এই রোদের মধ্যে কাজ করে, এবং তারা এই টাকাটা আমাদের কাছে, আর আমরা যারা ওখানে যাই তাদের টাকা হলে আমরা বিদেশে চলে যাই, এবং সেখানে আমাদের টাকা গচ্ছিত রাখি। দেশটা কিন্তু এই সাধারণ কৃষক এবং এই সাধারণ কৃষকের সন্তানরা আসছে, কিন্তু এটা আমাদের মূল এজেন্ডায় কোনোভাবেই আসছে না। আপনারা যখন আলাপ করছিলেন এই আমাদের শুরুর আগে, কমার্শিয়ালাইজেশনের কথা বলছিলেন, চাউলের কথা বলছিলেন, আমি যে চালটাই তুলে কমার্শিয়াল হাতে দিচ্ছি, সেই সাথে সাথে সেটাকে মিনিকেট করে ফেলছে, যার নামে কোনো চাল নাই, এবং সেটাকে সেইভাবে আমাদের খাবার টেবিলে আসছে। এটা কৃষকের কোনো লাভ নাই এতে। এবং বড় বড় যে আমাদের ধান কলগুলো হচ্ছে ক্রমশ কমার্শিয়ালাইজেশনের নাম করে, এবং তারাই চালের দাম বাড়ায়, তারাই চালের দাম কমায়, এবং তারাই শাসন করে আসলে। এখন সারা পৃথিবীতেই, আমরা কথাই আগে বলতাম যে কোম্পানির শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এখন সারা পৃথিবী কোম্পানির শাসনে চলে গেছে বিভিন্ন নামে। এই কোম্পানির শাসনের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি দিন দিন। খুব সুন্দর করে আমরা এখন শিশুদের পুষ্টিহীনতার কথা বলছি, কমার্শিয়ালাইজেশন হয়েছে। এখন ফার্মেসি থেকে কিনতে হয় আমাদের অনুকণা, পুষ্টি অনুকণা, লাল হলুদ নীল সবুজ, ভাতের সাথে মাখিয়ে খাওয়াও। এটা কেন হবে? কেন কৃষকের ছেলেমেয়েরা, গরিব ছেলেমেয়েরা, তাদের, আমরা যেভাবে পুষ্টি পেয়েছি খাবার থেকে, তারা কেন পাবে না? কেন খাদ্য নিরাপত্তার ভিতরে তাদেরকে আনা যাবে না? যে খাদ্য উৎপাদন করছে সে খাদ্য নিরাপত্তা কৌশলের বাইরে থেকে যাচ্ছে। আমাদের গবেষণাটাকে এইদিকে একটু আনা দরকার, এবং এখানে আমাদের কিছু কাজ করা দরকার। আমি এখানে থামি, আপনারা অনেক জ্ঞানী, আপনাদের কথা শুনতে চাই। না, জ্ঞানী না, আপনার কথাটা আসলে আমরা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি অনেক, আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আসলে আপনার যে প্রশ্নটা, যে কৃষককে কেবল উৎপাদন বৃদ্ধির যন্ত্র, যদিও কীটনাশকের প্রেক্ষাপটে, কীটনাশকের ইউজ এবং মিস ইউজের প্রেক্ষাপটে এটা লেখা, কিন্তু প্রশ্নটা আসলে একটা ব্যাপক ব্যাপক উত্তর দরকার। এটা শুধু আমাদের প্রত্যেকের জন্য, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, বিজ্ঞানী হই, উন্নয়ন কর্মী হই, এবং সরকারের যারা নীতি নির্ধারণী হই, প্রত্যেকের জন্যই এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে ফলে আমরা যেটা করছি সেটা আসলে কতখানি আসলে করছি। আপনি আপনি অনেকগুলো প্রশ্ন এখানে প্রাসঙ্গিক ভাবে আরো তুলেই ধরেছেন, যে যে মূল এজেন্ডায় কৃষকের সমস্যা আসছে না বলছেন, এবং সেখানে সমস্যাগুলা বলেই দিয়েছেন, যে মানে প্রণোদনা দিচ্ছি, প্রণোদনা কে পাচ্ছে, আবার
আমি যে কর দিয়ে টাকা নিয়ে আসছি ফলে প্রণোদনার টাকাটা তো যে জমির মালিক সেই পাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো তুলেছেন। ফলে আমরা এইগুলো নিয়ে আলাপ করতে চাই যে আমরা কমার্শিয়ালাইজেশনের কথাটা যেটা বলছি, আমি পরিষ্কার করে এটাও বলছি, কমার্শিয়ালাইজেশন বলতে আমি কিন্তু শুধু বলিনি যে ফ্যাক্টরি, কারখানা, কোম্পানি, অমুক কোম্পানি করতে হবে। আমার কৃষক যে যদি আপনার গবেষণার ফলাফল নিয়ে ব্যবহার করে সেটা বাজারজাত করে বিক্রি করছে, সেটা আমি কাইন্ড অফ কমার্শিয়ালাইজেশন। বাণিজ্যিকীকরণ শব্দটা, আমি কৃষক চাষা মানুষ, আমি হয়তো অত বুঝি না। এর মানে এই না যে খালি মাল্টিন্যাশনাল কোম্পানি হলে হবে, বিশাল কোম্পানি হলে হবে, বিশাল ফ্যাক্টরি হইতে হবে, তা নয়। আমার কাছে ওটাও একটা কমার্শিয়ালাইজেশন। আমি ওই প্রেক্ষাপটে আমি ওটাকে দেখি, জন্য আমি হয়তো ওইভাবে শব্দটা ব্যবহার করি, এখনো ব্যবহার করি। বিজ্ঞানীদের ওই জায়গাটায় যাওয়া দরকার বলে আমি মনে করি। যাই হোক, আমরা যে কথাটা আসতেছি, যে আপনি যে কথাটা বলছেন যে আসলে কৃষকদের মূল সমস্যাগুলা কৃষক তার মানে মূল এজেন্ডায় আসছে না, এই সমস্ত বিষয় নিয়ে। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, এটা দুটারই আমরা সম্বন্ধে কথা শুনবো বাকি দুইজনের কাছে। আমি প্রথমে জনাব ওয়াইস কবিরের কাছে যেতে চাই, যে উনি যেগুলো কথা বলেছেন সেটার সঙ্গে আপনার বক্তব্য কি, এবং সেই সাথে আপনার যদি কোনো বক্তব্য থেকেই থাকে আমাদের মূল প্রশ্নের উত্তর, যে মূল প্রশ্নটা যেটা কৃষক কি কেবলই বা উৎপাদন বৃদ্ধির যন্ত্র, এইটার সম্পর্কে আপনার আপনার বক্তব্য। থ্যাংক ইউ স্যার। আসলে এই, জনাব ওয়ারার লেখাটা আমার চোখে পড়ে। আমি সাধারণত পত্রপত্রিকায় স্ক্যান করি, দেখার চেষ্টা করি। আর আমি যেহেতু সামান্য একটু কৃষিটাই বুঝি, অন্যান্য বিষয়ে বুঝি না, যার ফলে কৃষির বিষয়ক সংবাদগুলোই বেশি দেখার চেষ্টা করি, যদি ভালো লাগে শেয়ার করি আর কি। তো ওনার লেখার মধ্যে যে উনি যেটা বললেন সেই বিষয়গুলো ছিল যে কৃষকরা কি শুধুমাত্রই উৎপাদন বৃদ্ধির হাতিয়ার কিনা, এটা যেন ইদানিং আরো বেশি সত্যি হয়ে আসতেছে। এই কারণে যে একসময় কৃষকের পয়সাতেই আমরা ছোটবেলায় লেখাপড়া করতাম। পাট বিক্রি করার পরে আমাদের বাবারা টাকা পাঠাতেন। তখন তো বাংলাদেশ was basically a cash starved country. There was no cash transaction, not only in Bangladesh, even in South Asia. তো এই বেচে কেন পাট বিক্রি করতো, ধান বিক্রি করতো, সেটা দিয়েই চলতো। কিন্তু এখন যেহেতু আমাদের ভোগবাদী সমাজ, এই কারণে এখন অনেক কিছুই চলে আসছে। তো এই বিষয়ে যে কথাটা বলা হলো যে এক সময় ৭৪ সালের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট, তো সেটা বেসিক্যালি আমাদের বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে, যেটা যদি হুইট বলেন, সোনালিকা, বা আমাদের রাইসের যে গ্রিন রিভলিউশন থ্রু IR8, তো এই যে আমাদের ডোয়ার্ফ ভ্যারাইটি লেড ধানের বিপ্লব, সেটা কিন্তু মূলত ইনপুট ইন্টেন্সিভ। অর্থাৎ এইসব অধিক ধানের উৎপাদনের জন্য আগে বিঘায় 5 মণ পাওয়া যেত, এখন 25 মণ পাওয়া যায়, বা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পাওয়া যায়, হাইব্রিড করলে আরো বেশি পাওয়া যায়। এগুলো ইনপুট ইন্টেন্সিভ, অর্থাৎ সার, পানি এবং কীটনাশক। তো কীটনাশকটা সেই কারণে একসময় বলা হতো পোকার ফসল পোকায় খায়। আমরা যারা এক্সটেনশনে চাকরি করতাম আমরাও প্রমোট করতাম। সেচের বেলায় আজকের যে শ্যালো টিউবওয়েলটা যদি 1988 সালে যদি প্রাইভেটাইজ না হতো, তাহলে আজকের বোরোর এই উত্থান হতো না। তো উন্নয়নের কিছু সাইড ইফেক্ট একটু মারাত্মকই মনে হচ্ছে আমার কাছে, যে উন্নয়নের হ্যাজার্ড গুলো, অর্থাৎ এই যে কথাটা বলো, যে কথা দিয়ে আজকে আমরা আমাদের কথা শুরু করলাম, যে কীটনাশক, উনি কীটনাশকের সাথে সাথে আর্সেনিক সহ আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন, এইসব জিনিস চলে আসছে। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা গ্রিন রিভলিউশনের মাধ্যমে আজকের কৃষি বা মূল
কৃষি যদি বলেন, আমি ঠিক কৃষির সঙ্গে যেতে চাই না। কৃষি না, বেসিক্যালি ধান, গম, প্রাইভেট সেক্টর লেড ভুট্টা, প্রাইভেট সেক্টর লেড পোল্ট্রি, প্রাইভেট সেক্টর লেড অ্যাকোয়াকালচার। এখানে একটা বিশাল পরিবর্তন, প্রাচুর্যের পরিবর্তন লক্ষ্য করা যায়। অফকোর্স এটা ভালো, কিন্তু আমাদের এই উন্নয়নটা probably it was not well guided, probably it was not well regulated। যে কথা দিয়ে আজকের আলোচনা শুরু, যে পেস্টিসাইড ব্যবহার, এটা সারা বিশ্বে, মোর পার্টিকুলারলি উন্নত বিশ্বে, এটা একটা ডিফারেন্ট অপারেশন এবং ডিফারেন্ট প্র্যাকটিশনারদের কাজ পেস্ট ম্যানেজমেন্টটা। এর জন্য একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, একটা নির্দিষ্ট গাইডলাইন মোতাবেক যাদের সঙ্গে সাইন কন্ট্রাক্ট হয় যে না তুমি পেস্ট কন্ট্রোলের দায়িত্ব থাকবা, ন্যাচারালি তারা যারা এই কাজটা করে তারা ওয়েল ট্রেইনড and they maintain a well guided protocol, when to apply, how to apply, what should be the dress code, what should be the time of application, what is the environmental requirement of pest application। সেই জিনিসটা আমাদের ভারতবর্ষের, মোর পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে, বাংলাদেশে একেবারেই নেগলেক্ট করা হয়। এই আজকের এই নেগলেক্ট হওয়ার কারণ এক নম্বর। দ্বিতীয় বিষয়, উনি সুপ্রিম কোর্টের একটা রায়ের আলোচনার বিষয়ে কথা বলছিলেন, যে বাংলাদেশের সহ, ডক্টর মহিদা আমাকে ফার্দার গাইড করতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশ সহ এই অঞ্চলে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেশ কিছু প্রোডাক্ট, পেস্টিসাইড প্রোডাক্ট প্রহিবিটেড। আর আজকের বাংলাদেশ সহ কোথাও পেস্টিসাইডের সেই মানে ক্ষতিকারক বিষয়টাকে অনেকটাই কমানো হয়েছে। কিন্তু এই যে আপনারা বলেন উইথড্রয়াল পিরিয়ড, রেসিডুয়াল পিরিয়ড, আপনি আমাকে থামাতে চাচ্ছেন, তো আমি এখন শেষ করবো। তো সেইগুলো আমরা এখন মানি না। এইটা তো কৃষকের দোষ না। এই যে কৃষক যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, শুধু কি কৃষক তো না, কৃষকের উৎপাদিত প্রোডাক্ট আমরা খাই, সাধারণ মানুষ খায়, তারাও আক্রান্ত হচ্ছে। অতএব যারা সরাসরি অ্যাপ্লাই করেন তারা মানে ডাইরেক্টলি এক্সপোজড, আর আমরা যারা ভোক্তা তারা হয়তো ইনডাইরেক্টলি এক্সপোজড। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে দিস ইজ দি টাইম, যে বাংলাদেশ এলডিসি থেকে আমরা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। এখন সম্ভবত আমরা যারা এলডিসি থেকে মন মানসিকতায় বড় হচ্ছি, আর আজকের জেনারেশন যারা বড় হচ্ছে, তারা কিন্তু বড় হচ্ছে উন্নয়নশীল দেশের ভাবনা থেকে। তাদের কাউন্টার পার্ট ভারত, তাদের কাউন্টার পার্ট ইন্দোনেশিয়া, তাদের কাউন্টার পার্ট অন্যান্য দেশ। সেই কারণেই আমি মনে করি, let us revisit our regulatory framework as a whole in agriculture and accordingly we implement। স্যার, এই কথাটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, গত পরশুদিন হালদা নদীতে আমাদের ব্রুড ফিশ প্রোটেকশনের জন্য, আমাদের ফিশারিজ বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য হালদা নদীর 6 কিলোমিটার লেন্থে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে ডিউরিং দি মান্থ অফ এপ্রিল, ব্রিডিং টাইম ফর কার্প। আজকের আমাদের ঝাটকা নিধন অভিযানের রেজাল্ট আমরা পাচ্ছি, শুধু না, কলকাতার লোকরাও আজকে ইলিশ মাছ পাচ্ছে। এই যে কনজারভেশন মেজার উইথ ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন, আমাদের হালদা নদীর এই ঘটনাটাকে প্রমাণ করে। শুধু হালদা নদী বাংলাদেশের জন্য এক্সাম্পল না, আমি মনে করি এটা পৃথিবীর অন্যান্য দেশের জন্য অনুকরণীয়, যে সিসিটিভি দ্বারা
তারা শুধু মাছ ধরা বন্ধ করবে না, তারা ইঞ্জিন চালিত নৌকাও ঢুকতে দিবে না, যাতে তাদের ব্রিডিং বিহেভিয়ারে কোনো ইম্প্যাক্ট পড়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের সম্ভাবনা যেমন আছে, আমরা পারিও করতে, কিন্তু আমরা করি না। সেই কারণে আমার মনে হয় যে এনভায়রনমেন্টাল আসপেক্ট, হিউম্যান হেলথ হ্যাজার্ড বিষয়ক যে বিষয়গুলো আমাদের কৃষিতে, সেগুলোকে আমাদের নজর দিতে হবে। তবে ওই যে আমি শেষে যেটা বলতে চাই, যে উন্নয়নের কিছু বাই প্রোডাক্ট থাকে, সেই বাই প্রোডাক্টটাকে আমাদের বাই প্রোডাক্ট হিসাবে আজকে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশনটা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের অতিমাত্রায় withdrawal of groundwater. It's not because of irrigation alone. It has some implication with human consumption, domestic water supply. আমাদের 7 কোটির থেকে আজকে 15 কোটি মানুষ, 16 কোটি মানুষ। এই কারণেই আজকে নদীর দখল হচ্ছে, আমাদের ওয়াটার রিসোর্সের উপর মারাত্মক হামলা হচ্ছে। সেই কারণে আমি যেটা বলবো যে আমরা পারি, নদীগুলোকে আমরা ফিরে আনতে পারছি। আমি মনে করি যে আরো বেটার রেগুলেটেড ওয়েতে এগ্রিকালচারকে যদি আমরা পরিচালনা করতে পারি, we can still have a safer zone, if not at the level of 1974 at the environmental aspect, but we can still do that. Thank you. আমরা আরেকবার আসবো আপনার কাছে। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আপনি প্রসঙ্গত এনেছেন আমাদের জন্য। আমরা পারি, এটা হলো গুরুত্বপূর্ণ কথাটা, যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা হয়তো অনেক সময় করি না, কিন্তু আমাদের করা দরকার। এটা হলো মানে আমি আপনার শেষের কথাটার উপরে অনেক সাকসেস রয়ে গেছে, সেটা প্রমাণ করছে যে আমরা করতে পারি। আর এখন স্বাধীনতার 50 বছর পূর্তি হবে আর কয়েকদিন পরে। আমাদের এই 50 বছর পূর্তির একটা বড় গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে, যে আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাচ্ছি। আর আমরা আসলে আমাদের অনেক উন্নয়নের অনেক কিছুই দিয়ে আমরা গর্ব করতেই পারি, কিন্তু গর্ব করতে উন্নয়নের পিছনে যারা রয়ে গেছে, সে সমস্ত লোককে নিয়েও আমাদের চিন্তা করার কিভাবে দরকার রয়ে গেছে, সেটা গুরুত্বপূর্ণ। ডক্টর পুরোহিত, আজকের যে মূল প্রশ্নগুলো ছিল যে সেই জায়গাতে, এবং ওনার যে ডক্টর নঈম ওয়ারার যে কথাগুলো বলেছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে প্লাস আপনার নিজস্ব এই বিশাল যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য? আপনি তো দীর্ঘদিন কৃষকের সঙ্গেই কাজ করেছেন, দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, আপনার অভিমত গুলো আমরা শুনতে চাই। ডক্টর নঈম ওয়ারা, আপনাদের কথার পরে আমরা ওনার কাছে আবার ফেরত যাব। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই নঈম ওয়ারা সাহেবকে, যিনি অন্তত কৃষকের নিয়ে একটি গবেষণা করেছেন এবং কৃষকের বেদনা, কৃষকের বর্তমান অবস্থা সমাজের কাছে তুলে ধরেছেন। এজন্য ধন্যবাদ জানাই। তবে উনি যেটা বলেছিলেন যে সেই ৭৪-এর দুর্ভিক্ষ এবং সে সময় যে না খেয়ে মানুষ মারা যাওয়ার যে একটা পরিস্থিতি ছিল, সেই তুলনায় আমরা যে এখন প্রায় ১৬ কোটির উপরে মানুষ জনগণ নিয়ে আমরা যেভাবে অন্তত দুবেলা খেয়ে বাঁচতে পারছি, এটা কিন্তু কৃষকের জন্যই। তবে কৃষক, সেই সময়কার কৃষক আর বর্তমান কৃষকের মধ্যে আমি মনে করি অনেক পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? সেই সময় যেটা আমরা আলোচনা শুরুতে কমার্শিয়ালাইজেশনের কথা বলতেছিলাম, বাণিজ্যিকীকরণের কথা কৃষিতে, এই কৃষিতে বাণিজ্যিকীকরণ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলছে। তবে যেটা কীটনাশকের কারণে ক্যান্সারের প্রকোপ, এটা যেটা ওয়াইস কবি স্যার বললেন, শুধু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই কীটনাশক রেসিডুয়াল ইফেক্ট আছে। এরকম কীটনাশক দেয়া শাকসবজি, ফলমূল, এগুলি যারা আমরা ভোগ করছি, খাচ্ছি, আমাদের কিন্তু সে ঝুঁকিটা রয়েছে। তো এই বিষয়টা নিয়ে যে কেবল আমরা চিন্তা ভাবনা করছি তা না, আমরা দেশ আগে থেকেই আমরা সচেতন এবং আগে থেকে আমরা চিন্তা করছি। এক সময় পোকা
দমনের জন্য একটা প্রযুক্তি আসছিল, কীটনাশক দিয়ে পোকা মারার বিষয়। এটাকে আবার সম্প্রসারিত করার জন্য, প্রযুক্তিটাকে কৃষকের কাছে নিয়ে যাওয়ার জন্য সেখানেও কিন্তু একটা আমাদের স্টেপ ছিল যে কৃষকরা হয়তো সহজেই এই কীটনাশকটা ব্যবহার করতে চেত না। তখন আমাদেরকে মোটিভেট করার জন্যই বোকার ফসল পোকায় খায় এরকম করে তাদেরকে প্রযুক্তিটাকে সম্প্রসারিত করতে হয়েছে, তাদের কাছে পরিচিত করতে হয়েছে। এমনকি যদি বলি আমি, কেমিক্যাল সার, রাসায়নিক সার, যেটা আরেকটি নিয়ামক প্রযুক্তি, এই উৎপাদন প্রযুক্তির আরেকটি নিয়ামক রাসায়নিক সার, এটাও কিন্তু কৃষক চিনত না। একসময় আমি দেখেছি তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতে হয়েছে আমাদেরকে। আমরা যেমন এমওপি সার, এটা কৃষক হয়তো বলতে পারতো না, বলতো লাল সার, ইটের গুঁড়া। তারপরে আমরা যেটা টিএসপি, এটাকে বলতাম মাটির গুঁড়া। এরকম করে আমরা কৃষককে বোঝাতে হয়েছে যে মাটির গুঁড়াটা টিএসপি সার, ইটের গুঁড়াটা বা লাল সারটা পটাশ সার। এরকম করে বুঝায় তারপরে এই প্রযুক্তিগুলি দিতে হয়েছে। যে কোনো প্রযুক্তি একটা গুড ইফেক্ট এবং ব্যাড ইফেক্ট দুইটা রয়েছে। আমরা যদি সিম্পলি বলি, এই যে পলি ব্যাগ যখন আমার উদ্ভাবন হলো, কৃষক কিন্তু, যে সায়েন্টিস্ট, যে বিজ্ঞানী উদ্ভাবন করছে পলিথিন ব্যাগ, সে কিন্তু এক বাক্যে হয়তো চিন্তা করেছে বিরাট একটা ইনোভেশন। আমাদের সেই চটের ব্যাগ হাতে করে নিয়ে যাওয়া বাজারে, আবার সেখানে করে নিয়ে আসা, এটা লাগবে না। পকেটে করে পলিথিন ব্যাগ নিয়ে গেলেই হবে, কিংবা ব্যাগ ছাড়া বাজারে গেলেও পলিথিন ব্যাগে করে বাজার নিয়ে আসা যায়। অফিস থেকে ফেরার পথে পলিথিন ব্যাগে করে বাজার করে নিয়ে আসলাম। কিন্তু এই যে একটা উদ্ভাবিত প্রযুক্তি, আমরা কিন্তু এটার ব্যাড ইফেক্ট এখন হারে হারে টের পাচ্ছি। এখন পলিথিন ব্যান করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন ভাবে পলিথিন কারখানায় হামলা করে, পরিদর্শন করে সেখানে পলিথিন কারখানা বন্ধ করা, এ ধরনের স্টেপও নেওয়া হচ্ছে। কারণ আমরা জানি যে পলিথিনের কারণে আমাদের ড্রেনগুলি ক্লোগ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে বৃষ্টি হলেই সেখানে ওয়াটার লগিং হচ্ছে। তো কাজে এই যে একটা প্রযুক্তি, সেটা একটা উদাহরণ দিয়ে বলছি যে পলিথিন ব্যাগ উদ্ভাবন হলো, কিন্তু এটা এখন আমরা তার নেগেটিভ ইফেক্টটা দেখছি। হয়তো কীটনাশক যখন উদ্ভাবন হয়েছে তখনও নেগেটিভ ইফেক্টটা ওইভাবে দেখা হয়নি, সাময়িকভাবে দেখা হয়েছে, যেটা ইউজ করে পোকা নির্ধারণ করা যায় এবং আমাদের ফলনটা নিশ্চিত করা যায়। কৃষকের ফলনটা হানি হয় না, ফসল হানি হয় না পোকামাকড়ের কারণে। কাজেই যখন আবার বিজ্ঞান হলো চলমান প্রক্রিয়া, যখন দেখা যাচ্ছে যে কীটনাশকের মধ্যে আবার কোলোয়েন্টেড হাইড্রোকার্বন যেগুলি ছিল, আমরা এলড্রিন বলেন, ডিডিটি বলেন বা ডাইলড্রিন বলেন, এগুলো আরো ক্ষতিকর ছিল। এগুলো যে পারসিস্টেন্ট ইফেক্ট বহুদিন, 40 বছর পর্যন্ত ছিল। তো কাজে সেগুলি ডার্টি ডজন আকারে ব্যান করা হয়েছে। এগুলি এখন আমাদের কৃষকরা ব্যবহার করেন। এখনো আমাদের গবেষণা চলমান রয়েছে, যে যাতে করে যে সমস্ত কীটনাশক, যেমন জৈব বলাইনাশক, আমাদের যে সমস্ত বায়োপেস্টিসাইড, যেগুলি আমাদের ক্ষতি কম, কিংবা বায়ো এজেন্ট ব্যবহার করে, আমাদের আইপিএম প্রযুক্তি ব্যবহার করে, আমরা কিন্তু সেগুলো দিয়ে কৃষকদেরকে চেষ্টা করা হচ্ছে যে কীটনাশক থেকে সরে আসার জন্য। এই আমাদের প্রোপাগান্ডা, এটা কিন্তু চলমান, এই প্রমোশন কাজ চলমান। তো কাজেই তাছাড়া আরেকটা জিনিস যিনি উনি বলেছেন যে এক সময় কৃষককে চাষা বলে গালি দেওয়া হতো, এবং এখন আমার মনে হয় সেই পর্যায়টা আমরা সেটাকে উত্তীর্ণ করতে পেরেছি, যে এখন আমাদের কৃষকদেরকে কিন্তু সবাই শ্রদ্ধার চোখে দেখছে এবং আগামীতে আরো দেখবে। কারণ এখন অনেক শিক্ষিত এবং তরুণ উদ্যোক্তা যারা কৃষিতে আসছে, যারা মানে হয়তো কিছুই জমি ছিল না, একটা জমি লিজ নিয়ে শুরু করছে, এরকম সাকসেস স্টোরি আছে, যারা এখন লাখপতি কোটিপতি হয়েছে, যার পার্সোনাল কার আছে, যে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে, অনেককে তার খামারে ব্যবহার করছে, ইউজ করছে। তো কাজেই আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, আমরা যারা কৃষিতে উন্নত, সেই যে তারা যেভাবে কৃষকের মানে শ্রদ্ধার পাত্র হয়ে, এবং সরকার কিন্তু তাদেরকে আলাদা চোখে দেখে, আমাদের কিন্তু সেই সময়টা আসছে। এখন কিন্তু এই যে গত নির্বাচনী ম্যানিফেস্টোতেও আমাদের কৃষিকে বলা হয়েছে যে শুধু আবাদ করলে হবে না, কৃষিকে লাভজনক করতে হবে, এবং এই কৃষিতে লাভজনক করার জন্য যে প্রচেষ্টা নেওয়া, সেই প্রচেষ্টা নিয়ে কিন্তু এই কৃষি কাজটা এগিয়ে যাচ্ছে। তা আমি মনে করি যে
নাইম ওয়ারা সাহেব উনি যে গবেষণাটা করেছেন, কৃষকের যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, কৃষক হয়তো বিভিন্নভাবে সমাজে অবহেলিত অবস্থায় আছে, ইনশাল্লাহ ওনার গবেষণার প্রেক্ষিতে নেগেটিভ চিন্তা ভাবনা করাটা ভালো। নেগেটিভ চিন্তা ভাবনা করলে এটা পজিটিভ দিকটা সেটাও কিন্তু সমাজে সবাই চিন্তা ভাবনা করতে পারে, আলোচনা আসে, এবং আলোচনা করে সেটা হয়তো দেখা যাবে যে আমরা সেই জায়গা থেকে আমরা পেরিয়ে এসে আমরা কৃষকদের কিভাবে তাকে শ্রদ্ধার পাত্র করা যায়, কিভাবে তার একটা যখন কীটনাশক ব্যবহার করবে হাতে গ্লোভস পরবে, মুখে মাস্ক পরবে এবং তার অ্যাপ্রন করবে, এগুলো কিন্তু আমরা প্রজেক্ট আকারে বিভিন্নভাবে আইপিএম প্রকল্প বলেন বা কৃষকের যাতে স্বাস্থ্যহানি না হয় সেভাবে এগুলি দেখার জন্য এবং এভাবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের যদি অতীতের দিকে তাকাই, সেই ৭৪ যদি উনি বেস ধরেন বা ৭১ মহান স্বাধীনতা যুদ্ধের বছরকে যদি আমরা বেস ধরি, আমরা মনে করি এই যে ৫০ বছরে আমরা কিন্তু কৃষিতে অনেক এগিয়ে গেছি। এখন কৃষককে এই যে কোমর বাঁকা করে যে ধান লাগানো, এটাও কিন্তু এখন করতে হচ্ছে না। আমরা কৃষকের কোমর বাঁকা করে ধান লাগাবে, কোমর বাঁকা করে তার ধান কাটবে, তারপরে সে রোদ্রে পুড়ে জমি চাষ করবে হাতে বলদের লাঙ্গল দিয়ে, সেটা কিন্তু এখন নাই। এখন মেকানাইজেশন আসছে, এখন পাওয়ার টিলারের সিটে বসে সে জমি চাষ করছে, ট্রাক্টরের সিটে বসে চাষ করছে। তারপরে ধান লাগানোর সময় তার ধান রোপণ যন্ত্র দিয়ে লাইন করে ধান লাগাচ্ছে। ধান কাটার সময় আমাদের কম্বাইন হারভেস্টার সিটে বসে একরকে একর জমি সে ড্রাইভ করে ধান কেটে ফেলছে, ঝাড়াই মারাই হয়ে যাচ্ছে। তো কাজেই সামনের দিনগুলো আমাদের খুব আশাব্যঞ্জক, এবং নিশ্চয়ই কমার্শিয়ালাইজেশন আসার ফলে এবং আমাদের তরুণ উদ্যোক্তা, শিক্ষিত তরুণ উদ্যোক্তা যারা, তারা যে কৃষিতে আসছে, নিশ্চয়ই মেকানাইজেশন এবং উন্নত প্রযুক্তি প্রয়োগে তারা অবশ্যই লাভবান হবে এবং তারা সমাজে একটা সম্মানজনক পেশায় তারা নিয়োজিত হবে, এটা আমার বিশ্বাস, এটাই আমি মনে করি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নঈম ওয়ারা সাহেব আছেন কি? নঈম ওয়ারা সাহেব, হ্যালো। জি আছি, আমি আছি। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, আমাদের ডক্টর মুহিদের বক্তব্য এবং ডক্টর ওয়াইস কবিরের দুজনের বক্তব্য শুনেছেন। তারা মানে এই কথা থেকে আসছে যে হ্যাঁ, আমাদের অনেক আনরিজলভ ইস্যু রয়ে গেছে, কিন্তু সেই সাথে সাথে আসলে কৃষকের জন্য যে গবেষণা এজেন্ডাতে বা উন্নয়নের এজেন্ডাতে যে কৃষকরা একেবারেই কৃষকদেরকে ভুলে গেছে, এই কথাটাও হয়তো সত্য নয়। কারণ এই যে বিশেষ করে শেষের দিকে মুহিদ সাহেব এসে বলছিলেন যে আমরা কৃষকের এখন এই বিভিন্ন যন্ত্র আবিষ্কার হচ্ছে, কৃষককে আসলে সাহায্য করার জন্য, কৃষকের উৎপাদন যাতে আরো লাভজনক হয়, সেখান থেকে যাতে তার অর্থনৈতিক উন্নয়ন যাতে হয়, সেটার জন্য আসলে সরকার এবং সরকারের প্রচেষ্টা যথেষ্ট রয়ে গেছে। ফলে যে তার এজেন্ডাতে শুধু যে উৎপাদন বৃদ্ধির যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে না, তারা তাদের উন্নয়নের জন্য সরকারি প্রচেষ্টা বিভিন্নভাবে রয়ে গেছে, আমাদের সামাজিক প্রচেষ্টা রয়েছে। কিন্তু হয়তো কিন্তু একটা জিনিস স্টিল থেকে যাচ্ছে যে আমাদের যে, এবং সেই সাথে আমাদের দুজন শ্রোতা পাশে বলছেন, একজন বলছেন যে এটা তারা সাইফুল আজম খান বলছেন যে they are the backbone of our economy and our existence. কিন্তু সেই সাথে এসে জনাব তারিক হাসান, আরেকজন প্রাক্তন মহাপরিচালক কৃষি সম্প্রসারণ বিভাগ এবং একজন প্রবীণ কৃষিবিদ, তিনি বলছেন যে ফার্মার্স আর নট অনলি দি ব্যাকবোন, রাদার দে আর পাওয়ার হাউস অফ আওয়ার ইকোনমি। ইটস ট্রু। আপনার আজকের প্রশ্নটা গুরুত্বপূর্ণ এইখান থেকেই আসলে, যদি তারা ব্যাকবোনি হয়ে থাকে, যদি তারা পাওয়ার হাউস হয়ে থাকে, তাহলে কতটুকু তাদেরকে আমরা সহায়তা করছি যাতে করে তারা সত্যিকারের পাওয়ার হাউস হিসেবে গড়ে ওঠে। তারা করছেই, তারা এটাও ঠিক আছে। এটা আপনি নিজেই বলেছেন যে মানে ৭৪ সালের সাথে এখনকার তুলনায় কৃষকরা ৩-৪ ফসল উৎপাদন করছে, ফলে তারা এটা করছে শুধু যে মানে শুধুই যে মানে উৎপাদন বৃদ্ধির জন্য নয়, তার কিন্তু পরিবারের জন্য, তার নিজের উন্নয়নের জন্য করছে, এবং উন্নয়ন হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা নয়। এই সমস্ত ব্যাপারে ওনাদের দুজনের বক্তব্য এবং আমাদের এই যে এগুলো নিয়ে যে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ। আমার বক্তব্য আপনারা খুশি হবেন না,
সেজন্য না, আমি খুশি, বলতেও আমাদের খুশি হওয়ার বলতে ব্যাপার নয়। বলতেও আমরা সাহস পাই না। আমি কি কারণ নঈম একটা ওয়ারা জিনিস, সাহেব, ওই নঈম ওয়ারা সাহেব, স্যার, প্লিজ প্লিজ। জনাব ওয়ারা সাহেবের বলার আগে আমি একটুখানি ওনাকে মানে একটু করতে চাই। উনি কিন্তু শুরুতে একটা কথা বলছিলেন, আপনারা খেয়াল করছেন কিনা, নিশ্চয়ই আপনারা, আমরা সবাই খেয়াল করি, সেটা হলো যে কৃষকরা কিন্তু আগের চাইতে এখন অনেক বেশি অসহায়। এক্স্যাক্টলি, কৃষকরা এখন কৃষি কাজ করতে চায় না। চায় না কেন স্যার জানেন? চায় না কারণ কৃষকরা কৃষি কাজ করে তারা মেরুদণ্ড সোজা করে বাঁচতে পারে না। ভারতবর্ষের একটা সার্ভেতে দেখা যায় যে প্রায় 40-45% কৃষকরা অপশন দিছে যে আমরা কৃষি কাজ করতে চাই না। আমাদের বাংলাদেশের আজকের যে বাজার ব্যবস্থাপনা, দ্যাট ফেভার্স দি ট্রেডার্স, দ্যাট ফেভার্স দি কোম্পানিজ, নট দি পিজার্স। সেই কারণেই ওয়ারা সাহেব, নাইম ওয়ারা সাহেব কিন্তু সেদিকেই ইঙ্গিত করছিলেন যে বাংলাদেশের কৃষকরা এখন আগের চাইতে অনেক বেশি অসহায়। কথাটা কিন্তু ওনার সঙ্গে আমি আচ্ছা, একমত। না, আমি মিস্টার ওয়ারা, আচ্ছা, থ্যাংক ইউ। আমি নঈম সাহেবকে শুধু বলতে চাই যে আমরা এখানে কাউকে খুশি করার জন্য বলছি না। আমরা খুশি হলাম কি না হলাম সেটা ব্যাপার নয়। আমরা এই প্রশ্নটার আসলে উত্তর চাচ্ছি যে আমরা আসলে কি ভাবতেছি। আপনি, আমি, ওয়াদুদ সাহেব, মুহিত সাহেব, ওয়াইস কবির বা এখানে বাইরে যারা আছেন তারা সবাই মিলে কি ভাবতেছে, এটা কৃষক আসলে কৃষকের কি পাওয়া উচিত, আমাদের এজেন্ডার ভিতরে কৃষকের কি কি বিষয় থাকা উচিত, সেগুলোই যদি আমরা পিন পয়েন্ট করে বলতে পারি, আমরা হয়তো সমাজের সঙ্গে, পলিসি মেকারদের সঙ্গে, সবার সঙ্গে, বিজ্ঞানীদের সঙ্গে কথা বলতে পারি। আমরা কিন্তু ওগুলোর জন্য, আমরা কেউ খুশি হওয়ার জন্য নয়, বরঞ্চ না আমরা কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোথায় কি হচ্ছে সেটাকেই আসলে তুলে ধরার না, জন্য। আমার একটা স্যার মত স্যার আছে, আপনার একটা মত স্যার, আমি আছে। একটু বলি স্যার। জি বলেন, জি আমি বলেন। স্যার আমাকে তো আমার বলতেই বক্তব্য, দিচ্ছেন না আপনারা। স্যার না না, স্যার শুনুন, আমি মুহিত, বক্তব্য, মুহিত, স্যার স্যার নঈমার সাহেব বলে নেই, দাঁড়াও, আচ্ছা নঈমার স্যার, সাহেব বলে নেই। না, শুনে আমি ওনার কথা শুনে আমি শেষ করবো আর কি। আচ্ছা, মুহিত আচ্ছা, বলো। ঠিক বলেন আছে। বলেন। না, আমার জি, বক্তব্যের শুরুতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কিন্তু আপনাকে ধন্যবাদ দিয়ে কথা বলেছি, যে নাইম না ওয়ারা না, আমি সাহেবকে ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ, যে ধন্যবাদ আমি চাচ্ছি না। যিনি কৃষককে নিয়ে চিন্তা করেছেন এবং বর্তমান অবস্থাটা তুলে ধরেছেন। এটা কিন্তু আপনাকে আমি ধন্যবাদ দিয়েছি। এটা আচ্ছা, এটা ঠিক মনে আছে। করেন না যে এটা আমি, আপনারা পার্সোনালি নিচ্ছেন, পার্সোনালি নিলে তো হবে না, আলোচনা চলবে না। না না, হ্যাঁ, আপনাদের সেটা ঠিক, সেটা ঠিক। আপনার যে যে নঈম সুন্দর সাহেব একটা বলেন, ছবি, নঈম যে সাহেব সুন্দর বলেন। সুন্দর একটা ছবি আঁকলেন, ভবিষ্যতের ছবি, এটা ঠিক। কারণ কৃষককে বাদ দিয়েও কৃষির উন্নতি সম্ভব। আমরা সেটাই খুঁজছি মনে হচ্ছে। যান্ত্রিকরণ করে, আরো বীজ এনে, আরো শক্তিশালী করে আমরা একটা সমাধানে যেতে চাচ্ছি। সেই সমাধানও সম্ভব। এবার যেমন আপনার সুনামগঞ্জে যখন বন্যা হলো, ধান কাটতে লোক পাওয়া যাচ্ছিল না কোভিড এর কারণে, আমরা মেশিন নামিয়ে দিয়ে সব ধান কেটে নিয়েছি। কিন্তু আমরা গিয়ে খবর নিই নাই যে পরের বার যখন এই মেশিন আনতে হবে তখন কৃষক কত পয়সা দিয়ে কার কাছ থেকে আনবে। প্রত্যেকবার তো আর রিলিফে ধান কাটা হবে না। তো এই জিনিসটা কৃষককে বাদ দিয়েও কৃষির উন্নতি সম্ভব। সারা পৃথিবীতে সেটাই হচ্ছে, গরিব দেশগুলোতে বিশেষ করে, এবং সেটা খুবই ভালো উন্নতি হবে। মানে আমরা তো ওই মেপে দেখতে চাই যে আগে হ্যাঁ, কি পেতাম এখন কি পাচ্ছি, কিন্তু আমরা কৃষককে বাঁচিয়ে কৃষির উন্নতি, সেটা আমাদের মূল আমরা কথা। চাই। আমি অন্য একটা উদাহরণ দিই, ভুলে যান ধানের কথা। আমরা হঠাৎ করে বললাম যে দেশের সব লোক বোকা হয়ে যাচ্ছে, ওই যে বোকার ফসল পোকায় খায় বলছি, আবারও মাঝে মাঝে আমরা বলছি শিক্ষিতরা আসছে, অ্যাজিভ কৃষকরা অশিক্ষিত। এই যে মাইন্ডসেট, এটা থেকে আমাদের সরে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা বললাম যে গলগণ্ড রোগ হয়, আমাদের আয়োডিন মিশাতে হবে লবণের ভিতরে। লবণ কোম্পানি বললো আমাদের টাকা নাই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আসলো, তারা ধনীদের লবণ কোম্পানিগুলোকে আয়োডিন মেশানোর ব্যবস্থা করে দিল। আমরা বললাম যে আয়োডিন খেলে আপনি আর বোকা থাকবেন না, সব চালাক হয়ে যাবেন। ঘটনা কি হলো এখন দেখেন, আমাদের মূল লবণটা তৈরি হয় কক্সবাজারে। কক্সবাজারের কৃষকরা লবণের দাম পাচ্ছে না। 10 লক্ষ রোহিঙ্গা সেখানে আছে, শুধু তাদের লবণটাও যদি ওদের কাছ থেকে নিত তাহলে আমার কৃষকরা বেঁচে যেত। এটা কি আমরা কেউ বুঝি না? আমরা সবাই বুঝি। লবণ কোথা থেকে আসছে? লবণ আসছে ভারত থেকে। কারণ আয়োডাইজ সল্ট ওখানে বাল্ক কিনলে আমাদের এখানে তৈরি করার চাইতে সস্তা পড়ে। এই সরল অঙ্কে ফেলে দিয়ে আমাদের ওখান থেকে লবণ চাষিরা শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি যখন আয়োডিন মিশালাম তখন আমি চিন্তা করি নাই তাহলে যার থাইরয়েড আছে সে কি খাবে।
আয়োডিন কিন্তু থাইরয়েডের জন্য বিষ। এখন যার থাইরয়েড আছে, হাইপার থাইরয়েড, সে আয়োডিন মিশ্রিত লবণ খেলে সে তাড়াতাড়ি মরবে। আপনার আজকে যে কোনো হাসপাতালে গিয়ে খোঁজ নেন, থাইরয়েডের রোগী অনেক বেশি, এমনকি শিশুদের মধ্যে থাইরয়েড দেখা দিচ্ছে। আমি কোনো অপশন রাখি নাই। অপশন রাখা, চয়েস রাখা উন্নয়নের একটা প্রধান চাবিকাঠি। আমি সবার জন্য ঢালাওভাবে একই সমাধান, সবাই টিউবওয়েলের পানি খাবে, সবাই আয়োডাইজ লবণ খাবে, এটা একটা ভুল কনসেপ্ট। এখনো আমরা ওটার মধ্যেই আছি। এখন আমি ভাবছি যে কৃষি পড়ে যাচ্ছে, ঠিক আছে আমি একে মেকানাইজ করবো, কিন্তু কৃষককে মেরে ফেলে কৃষির উন্নতি সম্ভব, এটা খুবই সম্ভব, কিন্তু সেটাকে আমাদের করা উচিত, সেটাকে আমরা করতে চাই, সেটা আমাদের ভাবতে হবে এবং সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ধরেন আমাদের এই যে ঢাকা শহরে পানির সমস্যা, পানি নেমে যাচ্ছে, সমাধান খুব সোজা। কি ব্যাপার, 7 দিন বৃষ্টি হয় রাজস্থানে, এই উপমহাদেশের সবচেয়ে বড় বড় পুকুর, যা তারা বলে তালাব, সেটা রাজস্থানে। 7 দিনের বৃষ্টি, আমাদের 7 মাস বৃষ্টি হয়, আমাদের জল নাই। আমরা যে পরিমাণ পানি আমরা খরচ করি, আমি ওয়াসার পরিষ্কার করা পানি আসছে, প্রত্যেক বাঙালির আমার সাথে সে 3 বার 4 বার পায়খানা যায়, একবার টানলে 7 লিটার পানি চলে যায়। এটা অপচয়। এই অপচয়গুলো কিন্তু বন্ধ করা সম্ভব। রেন ওয়াটার হারভেস্টিং যদি আমরা বাধ্যতামূলক করি আমাদের হাই রাইজ বিল্ডিং গুলোতে, আগামী মাস থেকে সমাধানের পথ দেখতে পাবো আমরা। আমাদের এত দ্রুত পানি নিচে নামবে না। তো আমরা জানি সমাধান, কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে আমরা কেউ দেশটাকে ওন করি না। আমি বলেন, আপনি বলেন, যে কেউ বলেন, আমাদের ছেলেমেয়েরা সবাই হয় কানাডায় সেটেল হবে অথবা আমেরিকায় সেটেল হবে। দে আর প্রিপেয়ারিং দেমসেলফ। আমার ছেলে মেয়ে যদি না যায় আমি পড়ে যাব, আমাকে ওটা দেখতে হবে। সেই ইএলটি দিল কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সে দেশের কথা কিভাবে ভাবছে। এ দেশটা মিশর হচ্ছে, মিশরে যেমন আছে আপনি শুধু মোল্লারা আছে আর আর্মিরা আছে, আমাদের দেশেও তাই হবে। যারা দেশকে নিয়ে ভাবতে পারে, যাদের বুদ্ধি ছিল, তারা সবাই মাইগ্রেট করে চলে গেছে ইজিপ্টে। কোনো ইন্টেলেকচুয়াল মানুষকে আপনি ইজিপ্টে পাবেন না। শ্রমিকরা আছে, তারা কাজ করে টাকা পাঠায়, রেমিটেন্সের টাকা, আর মোল্লারা আছে আর আর্মি আছে। আমাদের দেশটা দিন দিন সেই দিকে যাচ্ছে। আমাকে তো দেশটাকে ওন করতে হবে। আমার শিক্ষাকে, আমার এই যে মর্যাদাবোধ, নিজের মর্যাদাবোধ এবং কৃষকের প্রতি আমার যে চিন্তা, এটাকে তো আমার ক্যাশ করতে হবে, আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। সেটা কিন্তু আমরা করতে পারছি না, কারণ দেশটা, আমি আজকে আছি কালকে নাই, আমি চলে যাব। যে কোনো মানুষ সে চলে যাবে, সেই আছে যার তাকে পয়সা নাই অথবা তার অন্য কোনো সমস্যা আছে, এদেশে তো কেউ থাকছে না। তো এই দেশটাকে ওন করাটা একটা বড় বিষয়। এবং এই যে কৃষির যে সমাজ, আমি আরেকটা ছোট উদাহরণ দিই। এই যে ধরেন আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বজ্রপাত বেড়ে গেছে। প্রত্যেক বছরে দেখবেন আমাদের অন্য যে কোনো দুর্যোগের চাইতে বজ্রপাতে এখন বেশি মানুষ মারা যায়, এবং এরা সবাই কৃষক। একটা দুর্যোগে এবেল বডিড পার্সন মারা যায়, পুরুষ এবেল বডিড পার্সন, সেটা হলে বজ্রপাত। এটার খুব সহজ সমাধান আছে। এই লাইটনিং অ্যারেস্টার লাগালে 3-4 কিলোমিটারের মধ্যে মানুষ বাঁচতে পারে। সেটা আমরা করছি না। আমরা বলছি কি গাছ লাগাতে হবে। কি গাছ আবার? ওই যে তাল গাছ, যেটা 20 বছর 25 বছর লাগবে। আমরা বলছি না যে তাল গাছ কাটা যাবে না, সেটা কিন্তু আইন করি না, তাল গাছ লাগাইতেছি। কৃষকের আবার রাস্তার পাশে লাগাচ্ছি। কৃষক তো মাঠের মধ্যে কাজ করছে। এইটুকু কৃষকের প্রতি মমত্ববোধ নাই যে গাছটা যদি ভিতরে লাগাইতাম তাহলে তার উপকার হইতো। আমি রাস্তার পাশে লাগাচ্ছি কারণ ওইখানে একটা প্রোগ্রাম আছে, রোড মেনটেন্যান্স প্রোগ্রাম, ওখানে দিয়ে দিছি। হয়তো 10,000 তাল গাছ হবে, কিন্তু কৃষকের তাতে উপকার হবে না। তো আমাদের যে কোনো পরিকল্পনায় যদি আমি কৃষকের উন্নতিটা, কৃষকের মঙ্গলটা, কৃষকের সার্বিক বিকাশটাকে মাথায় রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের এই উন্নতিটা আরো অনেক সাস্টেনেবল হচ্ছে। আমরা এসডিজির কথা বলছি, যেখানে আমরা বলছি এসডিজির মূল কথাই হচ্ছে কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে। আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। অন্য জিনিসগুলো হয়তো ঠিক করছি, কিন্তু সবাইকে নিয়ে, তার মধ্যে কৃষক 1 নম্বরে পড়তে হবে। আজকে কোভিড থেকে মুক্তি কৃষকরাই দেখাতে পারবে। আমার উৎপাদন যদি ঠিক থাকে, আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। এবং কৃষকের প্রতি এই যে যত ধরনের প্রণোদনা গেল, দেখবেন ভূমিহীন কৃষকের কাছে কিচ্ছু পৌঁছায় নাই, কিন্তু তার উপর আমি নির্ভর করছি এই কোভিড থেকে উত্তরণের পথ। সেই আমাকে বাতলাবে, সেই আমাকে খাবারটা যোগাবে, মাছটা যোগাবে, পাটটা যোগাবে, কিন্তু তার জন্য কোনো প্রণোদনা তার কাছে পৌঁছানোর কোনো সিস্টেমই নাই।
এটাকে আমরা বুঝি না? আমরা সবাই বুঝি, আমরা এত কিছু বুঝি, স্পেসে কবে যাব বুঝি, আর এটা বুঝি না। কিন্তু ওদেরকে আমার চিন্তার মধ্যে নাই। আমার চিন্তার মধ্যে আছে কৃষির উন্নতি আমি মেশিনে করব, সেই করে করব, সেটা হবে, কিন্তু কৃষক বাঁচবে না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নাইম ওয়ারা। আমরা আপনার আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো আপনি যে কথাগুলো শেষেরগুলো বলেছেন এগুলো গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমরাও কিন্তু সবাই সেই একই কথা বলছি, খুব একটা যে ওখান থেকে নাই। কারণ একটা জায়গাটা মূল কথাটা যেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে যদি দেশের যদি অর্থনৈতিক উন্নতি হতে হয়, আমার এখনো 60% লোক কৃষিকাজে নিয়োজিত রয়ে গেছেন। এই 60% লোককে সাথে নিয়েই উন্নতিতে যেতে হবে। তাদের উন্নতি না হলে পরে আমাদের উন্নতি হচ্ছে না। আমরা শুধু ওই কয়েকজন শিপিং ম্যাগনেট আছে, কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদেরকে দিয়ে অ্যাভারেজ করে আমরা উন্নতির কথা বলছি না। আমরা আপনার মতের সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা আসলে সবাইকে নিয়ে উন্নয়নের কথা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আর সবচেয়ে বড় কথাটা যেটা আপনি বলছেন যে আপনাদের মাইন্ডসেট চেক করতে হবে। আমাদের প্রত্যেকটা লোকের, সরকারের শুধু নয় কিন্তু, আমি আপনি প্রত্যেকেরই আসলে মাইন্ডসেট যতক্ষণ পর্যন্ত পরিচিত চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মানে কেউ আশা করতেছি না যে আসলে রিয়েল উন্নতি হবে। আমরা হয়তো গড়ে হয়তো আমরা অনেক উন্নতি দেখাইতে পারবো, কিন্তু আমাদের যদি সেই কি বলেন গিনিস কোঅফিশিয়েন্ট সেগুলোতে যদি দেখানো হয় তাহলে দেখা যাবে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, উন্নতিতে কৃষকের সার্বিক বিকাশ। এই যে সার্বিক বিকাশ শব্দটা আসলে আবার খুব একটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে। আমাদের সুস্পষ্টভাবে জানা দরকার যে কোন কোন জিনিসগুলো আসলে হওয়া দরকার। আমরা অবশ্য একেবারে জানি না তা নয়, কিন্তু আপনাদের মতো যারা আমাদের এই কৃষির থেকে বাইরে রয়ে গেছেন তারা হয়তো ভিন্ন প্রেক্ষাপটে, বৃহত্তর প্রেক্ষাপটে দেখছেন। ফলে আপনাদের এই আলোচনাগুলা আমার মনে হয় যারা কৃষিবিদ আছেন, যারা কৃষি নিয়ে চিন্তা করেন, যারা কৃষি নিয়ে কাজ করেন, চিন্তা করে না করি কাজ করেন, তারা তাদের জন্য এটা খোরাক হয়ে দাঁড়াবে। ফলে আপনাদের মতামতটা আমাদের খুশি করুক না করুক সেটা ব্যাপার নয়, কিন্তু আমাদের চিন্তা শক্তিতে মানে ডেফিনেটলি আমাদের চিন্তার খোরাক হিসেবে দাঁড়াবে। আপনি আরেকটা বলছেন যে আমাদের যে প্রত্যেকের আসলে দেশের প্রতি একটা ওনারশিপ থাকা দরকার, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে ওনারশিপ। আমাদের সেটাই যে তখন আসবে তখনই আসলে কৃষককে আমরা আলাদা করে দেখবো না আমাদের সমাজ থেকে। এটা আর কৃষকটা আমাদের, কৃষক শব্দটা যদি ব্যবহার নাই করি, সেও একজন নাগরিক যে কৃষিকাজে কাজে ব্যবহার হয়েছেন। শুধু কৃষক করে একটা ক্লাস তৈরি করতেও আমি চাই না। সে একজন নাগরিক যিনি কৃষিকাজ, এক একজন এক একটা কাজ করছে, উনি সমাজের জন্য কৃষি কাজ করছেন, এটাই তো খাদ্য উৎপাদন করছেন। এটা এই জায়গাটা এই মর্যাদাবোধটাকে দিতেই হবে, এই ওনারশিপটা আমাদের মধ্যে থাকতে হবে। এবং কিন্তু সবচেয়ে বড় জায়গা যেটা আজকে আলোচনা হলো না বেশি, যে বাজার। কৃষক বা যিনি উৎপাদন করছেন, সে মাছ করুক, পশুপালন করুক, সবজি করুক, যাই করুক না কেন, বাজার ব্যবস্থাপনাটা আসলে সবচেয়ে বড় জায়গা। আমি যদি কৃষকের আজকে উন্নয়ন চাই, যিনি উৎপাদন করছেন তার যদি অর্থনৈতিক উন্নয়ন হলো মূল চাবিকাঠি, সেই জায়গাতে হলে পরে বাজার ব্যবস্থাপনাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর সঠিক পলিসি, এটা তো আমাদের এই আলোচনাগুলো যত বেশি হবে তত বেশি আমরা সরকারকে আমরা বলতে পারবো, আমাদের নিজেদেরও দায়িত্ববোধ আমরা বাড়াতে পারবো। আমি আমি আসলে আজকে মানে আমরা এমনি 15 মিনিট দেরিতে শুরু করেছি আমাদের ইন্টারনেটের জন্য, নেট ব্যাহত হওয়ার কারণে। আমাদের যেখান থেকে যন্ত্রগুলো চালু হয় সেখানে আজকে বিদ্যুৎ ছিল না। বিদ্যুতের বাড়তি বিদ্যুতের সময়ও বিদ্যুতের ছিল না, এটা একটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা শুরু করেছি কিন্তু আমরা আজকে মানে শেষ করতে চাই খুব দ্রুতই। আমরা এই যে কথাগুলো ওয়াইস কবির সাহেব, যে আমাদের নঈম ওয়ারা সাহেব যে সমস্ত কথাগুলো বললেন, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? স্যার, বক্তব্য নাই। আই রিয়েলি এনজয়েড হিজ অবজারভেশন। আমি অ্যাগ্রি করি বা না করি, আমি সবসময় ডাইভার্সিটিটাকে পছন্দ করি। মানে ডাইভার্সিটি অ্যামাং দি মানে অ্যামাং আওয়ার সেলফ। তো সেই হিসাবে উনি বেশ কিছু নতুন বিষয়ের দিকে ইঙ্গিত করলেন। উনি শেষ কথা একটা বললেন, সেটা নিয়ে আমি হয়তো অন্য পরিসরে কথা বলবো। আমাদের আর চাই কি? মিশরের মতো আমাদের কিছু মোল্লা থাকবে, কিছু কৃষক থাকবে, আর কিছু বাহিনী থাকবে। হোয়াট এলস ইউ ওয়ান্ট?
তো দ্যাটস গুড, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন ফার্দার। এখন মানে যে কথাটা আমি বলতে চাই, আর মানে আমরা অনেকেই বলতে চাই যে আমি সেই কথাটাই বলবো, সেই যে কথাটাই আপনি শুনতে চান। যে কথাটা আপনি শুনতে না চান সেটা বলে পরিবেশটাকে এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করার দরকার নেই। প্রবাবলি তো এটাই ডাইভার্সিটি গুলো আমি খুব এনজয় করি। এই কারণে যে ইদানিং কালের কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমদানিটা ওই পণ্যের হয় যখন ভারতবর্ষের সয়লাভ হয়ে যায়। আমাদের কৃষকরা যখন হারভেস্ট করেন তখন আমরা আমদানি করি, স্ট্যাগার্ড আমদানি করা হয় না, অনেকবার বলার পরেও হয় না। আমাদের ফুল চাষিকে প্রোটেক্ট করার জন্য ফুল আমদানি বা প্লাস্টিক ফুল আমদানি করা। যেমন গতকালকেও আমি দেখলাম যে কৃষি মন্ত্রণালয় থেকে বাধার পরে এই পেঁয়াজ আমদানিটি নিয়ে একটা সিদ্ধান্ত সম্ভবত হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কার স্বার্থে কাজ করি সেটা নিয়ে কথা হচ্ছিল। তবে আমার মনে হয় যে আমাদের সময় চলে গেছে, আমরা উই পেইড এ লট। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বলে করতে চাই যে আমি যখন ইউএসএ তে ছিলাম, থাকি বা অন্যান্য দেশে থাকি, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। উন্নয়ন মানে আমরা মনে করি বিল্ডিং, উন্নয়ন মানে মনে করি ট্রাফিক জ্যাম, উন্নয়ন মানে মনে করি এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এগুলা ব্যাংকক, ম্যানিলা, বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে আমরা দেখি, কিন্তু যখন সব শেষ হয়ে যায় তখন আমরা বুঝি যে না, আমরা ভুল করছি। আমাদের উচিত হবে না আর ভুল করা। বিশেষ করে আমাদের আজকে যে বাংলাদেশের ট্রান্সফরমেশনটা ইনফ্রাস্ট্রাকচারাল ট্রান্সফরমেশনটা ইকোনমিক ট্রান্সফরমেশনটা হওয়া উচিত ট্রান্সফরমেশন অফ ইন্ডিভিজুয়ালস। আমাদের মানসিকতার এই ট্রান্সফরমেশনটা খুব বেশি দরকার। আমার মনে হয় যে আমরা ফ্লাইওভারে চললাম কিনা, মেট্রোতে চললাম কিনা, নিশ্চয়ই আমরা চলবো, আমরা স্বপ্ন দেখতে চাই, কিন্তু আমাদের দেশের ইন্ডিভিজুয়ালি উন্নয়ন যদি না হয়, আমি ইভেন কি ভারতবর্ষেও দেখি, দে ফিল প্রাউড টু বি ভারতীয়। আমরাও বাংলাদেশিদের দেখতে চাই, আমাদের বংশধরদের, আমাদের নেক্সট প্রজন্মদের, দে শুড ফিল প্রাউড অফ বাংলাদেশ। কিন্তু যেভাবে ধ্বংস হচ্ছে আমাদের শিক্ষা, যেভাবে ধ্বংস হচ্ছে আমাদের জেনারেশন, আই এম রিয়েলি ফিয়ারফুল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি গোড়ায় হাত দিয়ে দিচ্ছেন যে মাইন্ডসেটের চেঞ্জ, আমাদের চিন্তা চেতনায় চেঞ্জ, আমাদের ওনারশিপের কথা উনিও বলেছেন, আপনি সেটা বলছেন। দেশের প্রতি যে মমত্ববোধ, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। খালি আমি যে গরিব মানুষটা আছি আমারই খালি মমত্ববোধ থাকবে তা নয়, আমার রাজনীতিবিদ, পলিটিশিয়ান প্রত্যেকের ভিতরে আসলে সেই মমত্ববোধটা থাকা দরকার। আমার ব্যবসায়ী যারা আছে প্রত্যেকেরই সেই তার ভিতরে মমত্ববোধ থাকা দরকার, সেই ওনারশিপটা, সেই মাইন্ডসেটটা থাকা দরকার যে দেশের জন্য। তো সেটা ঠিক আছে, আমরা শেষ কথা শুনতে চাই জনাব মহিদের কাছ থেকে। আমরা আসলে শেষ করব, তোমার যদি আর 1 মিনিটের বা 1.5 মিনিটের মধ্যে যদি তোমার শেষ কথাটা। স্যার, আমি যেটা আরেকটি বলবো যে কৃষকের মর্যাদা দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট যা করছে, এর মধ্যে আরেকটি বিষয় কিন্তু আপনি জানেন কিনা, আমাদের এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন, AIP, আমাদের যেমন CIP আছে, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন CIP, ঠিক একইভাবে এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন, এইটাকে নির্ধারণ করার জন্য কিন্তু আমরা পরিকল্পনা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং সেভাবে কৃষক চিহ্নিত হচ্ছে। এবং যারা অনেক পুরস্কার ভূষিত হয়েছে কৃষক, তাদেরকে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এবং তাদের সম্মান বৃদ্ধির স্বার্থে এগুলি কিন্তু করা হচ্ছে। বঙ্গবন্ধু কৃষি পদক বলে, অথবা অন্য কোনো যে কোনো যে পদকগুলি দেওয়া হচ্ছে কিছুদিন আগে, যেমন আমাদের ডাচ বাংলা ব্যাংক এবং কৃষি চ্যানেল আই, এরকম নিয়ে বিভিন্ন ভাবে অনেক সংস্থা থেকেও কৃষকদেরকে কিন্তু উৎসাহ ব্যঞ্জক, যারা স্বীকৃত এবং যারা খুব ভালো উদ্যোক্তা কৃষক, তাদেরকে কিন্তু সম্মানিত করা হয়।
এই যে সম্মাননাটা দেয়া কিংবা এই যে এআইপি হিসেবে স্বীকৃতি দেয়া, এটা কিন্তু সমাজের কাছে যাতে কৃষক একটু মর্যাদাশীল হয়, কৃষক যেন অবহেলিত না হয়, কৃষকের সেই চাষা গালি সেটা যেন সমাজ থেকে দূরীভূত হয়, এই যে সমাজের মধ্যে তাদেরকে তুলে ধরার জন্য কিন্তু এই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আচ্ছা, পাশাপাশি তার উৎপাদনের যাতে খরচ কমে এবং উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে, এ বিষয়টা কিন্তু এখন আমি বলবো যে বিভিন্ন মহলে কিন্তু আলোচিত হচ্ছে। আমরা বিসেফ ফাউন্ডেশন থেকে এই ধরনের আলোচনা কিন্তু আজকে শুধু না, আপনি প্রায় স্যার এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কৃষক কেন্দ্রিক, কৃষকের উন্নয়ন কেন্দ্রিক এবং এই দেশের অর্থনীতির অবদান যাতে কৃষি থেকে আসে এবং কৃষির এই বাংলাদেশের যে অর্থনীতির মুক্তি, এই মুক্তিটা যেন আসে, কারণ কৃষি প্রধান দেশ আমাদের, এই কৃষিতে নিয়েই কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। তো কাজেই এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি নাইম ওয়ারা সাহেব যা চিন্তা ভাবনা করেছেন, এটা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে যে আমরা চুপচাপ গভর্নমেন্ট বসে আছে কিংবা সমাজ বসে আছে, শিক্ষিত জনগোষ্ঠী বসে আছে, এটা কিন্তু না স্যার, সবাই কাজ করছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আশার বাণী যে ইন ফিউচার আমরা কৃষিতে যেভাবে এগিয়ে যাচ্ছি, আজকে ওয়ার্ল্ডের মধ্যে অনেক মানে কৃষি, বাংলাদেশের কৃষি ওয়ার্ল্ডের কাছে একটা রোল মডেল বলবো আর কি, রোল মডেল আকারে দাঁড়িয়েছে এবং ফিউচারেও আরো এগিয়ে যাবে এবং কৃষকরা মর্যাদাবান এবং তারা সম্মানিত বোধ করবে, সম্মানিত হবে, তাদের দিকে সবাই দেখবে, সরকার দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের কথা শেষ করছি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষের দিকে, একদম শেষে জনাব নঈম ওয়ারা, আপনি কি মেহেরবানি করে আমাদেরকে একটু আপনার সর্বশেষ বক্তব্য বলবেন কিনা? আজকের বিষয়ের যে মূল প্রশ্নটা ছিল আমরা সেটার উপরে আপনার। আমি ওয়াইস কবির সাহেবকে একটা দুঃসংবাদ দিতে চাই, সেটা হলো আমরা খালি ওকে কেন রে ভাই? না না, উনি বলছিলেন, উনি ভালো একটা উদাহরণ দিয়েছিলেন, সেটার প্রেক্ষিতে আমি বলবো যে হালদা নদীতে সিসি ক্যামেরা বসাচ্ছে, খুব ভালো জিনিস, কিন্তু আপনারা কি জানেন যে হালদা নদী থেকে পানি তুলে নিয়ে যাওয়া হবে আমাদের ইয়েতে, মিরেশ্বরায়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে, এবং এক বালতি দুই বালতি পানি না, সেই পানিটা যদি তুলে নিয়ে যায় তাহলে যেটা হবে, হালদা নদীতে লবণাক্ততার পরিমাণ অনেক বেড়ে যাবে এবং এটা শুকনার সময় বেশি লাগবে এবং শুকনার সময় লবণাক্ততা বেশি থাকে। বর্ষার সময় তারা নিবে না, বর্ষার সময় আমাদেরও লাগবে না। কিন্তু এই মাছগুলা লবণাক্ত পানিতে কিভাবে বাঁচবে? আমি সিসি ক্যামেরা দিয়ে কাকে দেখবো যদি পানি না থাকে? তো আমি একটা বলেছিলাম যে আমাদের একটা হলো যে আমাদের উন্নয়নের একটা হলো যে সবার জন্য সবাই একই ধরনের লবণ খাবে, সবাই টিউবওয়েলের পানি খাবে। আর একটা হলো চোখে ধুলো দেওয়া উন্নতি, সেটা হলো হালদা তার একটা উদাহরণ। আমি হালদা থেকে হাজার হাজার কিউসেক পানি নিয়ে যাব মিরেশ্বরায়, আর ওখান থেকে ফেনী নদী থেকে নিতে পারতো, কিন্তু ওখানে আরো নদী ছিল, সেগুলো না নিয়ে কেন হালদা থেকে আমি নিব? এই ব্যাপারে কেউ প্রশ্ন করছে না, কারোর প্রশ্ন করার সাহস নাই। তো আমাদের যারা জানি জিনিসটা যেটা হতে পারে, এবং হালদা কিন্তু পৃথিবীর একটা অনন্য উদাহরণ, যেখানে আমরা এখনো পর্যন্ত ন্যাচারাল ওয়েতে মাছের চারা পাই, মাছের বীজ পাই। এটা যদি চলে যায় তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটবে। আমি যেটা বলছিলাম শুরুতে যে হ্যাঁ, কৃষির উন্নতি সম্ভব, কৃষককে বাদ দিয়েও এটা সম্ভব, কিন্তু আমাদের যেটা ভাবতে হবে যে কৃষককে নিয়ে এই উন্নতিটা যেন হয়, উন্নতির ফল যেন কৃষক পেতে পারে। কিন্তু আমাদের এখনই যেগুলো জিনিসগুলো সম্ভব, আমরা যান্ত্রিক না গিয়ে, আমি যেটা শুরুতে উদাহরণ দিয়েছিলাম যে তেভাগা সিস্টেম বন্ধ হয়ে গেছে, এখন অ্যাডভান্স নিয়ে আমরা কাজ করছি, এইটা কিন্তু একটা মারাত্মক ক্ষতি করছে আমাদের কৃষি। সেটা আমরা কেউ বলছি না, কিন্তু এটা কালকেই এটাতে অ্যাড্রেস করা সম্ভব যে না, তুমি অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, তুমি ফসলের ভাগ নিবা, অ্যাডভান্স টাকা নিবা না, এটা তো করা সম্ভব। আমরা বড় বড় কথা না ভেবে এটা নিয়ে আমরা কাজ করি না কেন? সকলকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ নঈম ওয়ারা সাহেব এবং ডক্টর ওয়াইস কবির এবং ডক্টর মুঈদ, আপনাদের সবার মূল্যবান মন্তব্যের জন্য। আমরা দর্শক মন্ডলী, আমরা আজকে শুরু করেছিলাম
জনাব নঈম ওয়ারার একটা প্রবন্ধ থেকে। ওনার প্রবন্ধে উনি প্রশ্ন তুলেছিলেন, যদিও প্রবন্ধের প্রেক্ষাপট ছিল মূলত এই যে কীটনাশক, কৃষিতে কৃষি বিষ প্রয়োগের ফলে যে কৃষকের ক্যান্সারের পরিমাণ বাড়ছে এবং সেটার জন্য কারো কোনো চিন্তা নাই, কারো কোনো গাত্রদাহ নাই, কেউ কোনো করছে না। সেটার থেকে উনি বড় রকমের একটা প্রশ্ন তুলেছিলেন যে কৃষক কি কেবলই উৎপাদন বৃদ্ধির যন্ত্র? এই প্রশ্নটা উত্তর আসলে আমরা আজকে পাবার চেষ্টা করেছিলাম যে আসলে আমাদের আর কি চাই আমরা কৃষকের কাছ থেকে, সেটা মূলত একটা জায়গাটা যে আমরা কি করতে পারি যে শুধু কৃষক একটা উৎপাদন বৃদ্ধির যন্ত্র হিসেবেই না থাকে। হয়তো আজকে আমরা এই আলোচনার বিস্তারিত আলোচনা করতে পারি নাই, আমি জানি যে অনেক কিছু এর ভিতরে আরো রয়ে গেছে আলোচনা করার, কিন্তু আজকে সময়ের কারণে আমরা এটা করতে পারি না। আমাদের তিন বন্ধু জনাব নঈম ওয়ারা, জনাব ওয়াইস কবির, জনাব আব্দুল মুঈন, তিনজনই ভিন্ন মত প্রকাশ করেছেন। তার মানে এই নয় যে কেউ কাউকে খুশি করার জন্য নয়, কেউ কাউকে বিরুদ্ধাচরণ করার নয়। আমরা আসলে বাস্তবটাকে তুলে আনার দরকার যে কোথায় আছি আমরা। এক নাগারে শুধু সমালোচনা করবো সেটাও নয়, কিন্তু এক নাগারে যে আমার দুর্বলতাটাকে আমি ঢেকে ঢেকে শুধু প্রশংসার আড়ালে থাকবো সেটাও নয়। আমার দুর্বলতা কোথায় আছে সেগুলো জানা দরকার, তার জন্য আমার ভিন্ন মতটা প্রকাশ করা, জানা, শোনা ইত্যাদি খুবই দরকার। আমরা যেটা দিয়ে আবারও বলছি যে যেটা শুরু করেছিলাম, কিন্তু শেষের দিকে আমরা মোটামুটি যেটা বুঝতে পারতেছি যে আমাদের যে জনাব নঈম ওয়ারার মতে যে এই যান্ত্রিকীকরণ বা ইত্যাদি এগুলো আসলে মূল সমস্যার সমাধান নয়। হয়তো নয়, কিন্তু এগুলো ছাড়াও আসলে সম্ভব কিনা সেটাও জানি না। তবে মানে আমি ব্যক্তিগতভাবে কৃষিবিদ হিসেবে সম্পূর্ণ একমত যে কৃষককে বাদ দিয়ে কোনো কৃষির উন্নয়ন হতে পারে না। আমি কৃষক শব্দটা আবারও ব্যবহার করতেছি। কৃষক আসলে কিন্তু এই দেশের একজন নাগরিক। যদি উন্নয়নের যদি সুফল যদি সবাইকে পেতে হয়, তাহলে কৃষক রূপী যে নাগরিক আছেন তাকে পেতে হবে, অথবা নাগরিক রূপী যে কৃষক আছেন তাকেও পেতে হবে। উন্নয়নের সকল সুফল তাকে পেতে হবে। সেই কারণেই আমাদের পরিকল্পনাবিদ থেকে আরম্ভ করে আমাদের যারা উন্নয়ন কর্মী আছে বা গবেষণা আছে, প্রত্যেকের উচিত আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা, যে আমরা যে কাজগুলো করছি সেটা কতখানি ব্যবসাকে প্রমোট করার জন্য করছি, কতটা আমরা কৃষককে, উৎপাদনকারী যে আছে তাকে প্রমোট করার জন্য করছি। এই জায়গাটা আসলে পার্সপেক্টিভের একটা পরিবর্তনের কথা জনাব ওয়ারা বারবার আসলে আনার চেষ্টা করতেছেন। আমি আসলে পরিপূর্ণভাবে একমত যে আমাদের গবেষণাটা কি ব্যবসার জন্য, নাকি গবেষণাটা বা প্রযুক্তি উদ্ভাবন শুধু কৃষকের উন্নয়নের জন্য। সেটাকে সাপোর্ট করার জন্য অবশ্য ব্যবসা লাগবে, আমি ব্যবসার বিরোধী নাই। আমি মধ্যশক্তি, ভোগী টগী শব্দ অনেকে ব্যবহার করেন, কিন্তু আমি মনে করি যে আমার উন্নয়নের যদি দেখেন যে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আসতে যদি মধ্যস্বত্বভোগী না থাকলে আসলে ওই সিস্টেম কোনো সমাজে এটা পারে নাই করতে। ফলে মধ্যস্বত্বভোগী থাকবেই, কিন্তু আমার মূল জায়গাটা হলো যিনি উৎপাদন করছেন, উৎপাদনের যে খাদ্য চক্রটাকে যিনি চালু রাখছেন, সেই উৎপাদক সে কুমড়া চাষ করুক বা তেলাপিয়া চাষ করুক বা মুরগি চাষ করুক, সেই উৎপাদকের উন্নতি যদি না হয় তাহলে পরে হচ্ছে না। ফলে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলছেন, যে সবাইকে নিয়ে উন্নয়নের কথাটা চিন্তা করা দরকার, তাকে বাদ দিয়ে হবে না। ওকে পিছনে রেখে চাষা হিসেবে গালির বক্তব্যের জন্য না থাকে। আমি তবে পজিটিভ দিক অনেকগুলো আছে, জনাব মোহিত সাহেব বলেছেন পজিটিভ দিকটা। এই যে আজকে নঈম ওয়ারা সাহেব বললেন যে 74 সালে যে অবস্থা ছিল, এখন কৃষক 4 ফসল উৎপাদন করছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওনার জন্য বলতেছি যে এটা কৃষি বিজ্ঞানীরা প্রযুক্তি উদ্ভাবন করেছে, সেই প্রযুক্তি নিয়েই কিন্তু আসলে কৃষক তার কৃষি করছেন। আজকে যে ধান যে 10 গুণ উৎপাদন হচ্ছে, কৃষক সেটা করছেন, কিন্তু কৃষক উৎপাদন বৃদ্ধির জন্য নয়, এটা কিন্তু দেশের খাদ্য চক্রের জন্য, দেশের সার্বিক কল্যাণের জন্য করছেন। কিন্তু কৃষক তার নিজেরও অর্থনৈতিক উন্নয়ন। আমি জানি যে আমি পেঁয়াজ এলাকার মানুষ, আমার ওখানে কৃষকরা পেঁয়াজের আবাদ করছেন। কৃষকরা পেঁয়াজের আবাদ করেই, যদি আমদানি পলিসির জায়গাটা ঠিক থাকে, মূল্যটা ঠিক থাকে, তাহলে পেঁয়াজ আবাদ করে অনেকে লাখপতি হচ্ছেন। ছোট কৃষক, বড় কৃষক, প্রত্যেকের ঘরে খাবার কিনতে পারতেছে, এই অর্থ থাকছে। ফলে এগুলো আছে, কিন্তু মূল জায়গাটা যেটা হলো যে আমি যেটা বলতে চাই যে আমাদের এই যে
উন্নয়নের প্রচেষ্টার সঙ্গে পলিসি এবং কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ যাতে সে ন্যায্য মূল্য পায় সেইটা, এবং বা সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আমাদের দেশে একটা বড় রকমের অসামঞ্জস্য রয়ে গেছে যে এই জায়গাটা, যে বাজার ব্যবস্থাপনাটা খুবই দুর্বল, সেটা তার সঙ্গে পলিসি এবং বাজার ব্যবস্থাপনা সব জায়গায় কোথাও কোনো ঠিক নেই। আমি আমি আজকের আলোচনাটাকে হয়তো আমরা আরেকদিন একটা আলোচনায় বসাবো। ওয়ারা সাহেবকে আমরা আমার দাওয়াত দিতে চাই, দাওয়াত দিয়ে রাখতে চাই যে আরেকদিন আমরা এই আলোচনায় বসতে চাই আরো কিছু লোকদেরকে নিয়ে। ভিন্ন মত সবাই দরকার, আমরা যাতে করে ভিন্ন মতে আলোচনা করে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি। আর আমাদের বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা কিন্তু সেই সামাজিক মূল্যবোধ থেকেই আমরা এই আলোচনাগুলো আসতেছি। আমরা মনেই করি যে কৃষক এবং কৃষির উন্নতি ছাড়া তাকে বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়, ব্যবসা দিয়ে তাকে উন্নতি সম্ভব নয়। তো এটা হলো মূল জায়গাটা। আপনি সর্বশেষে যে হালদা নদীর কথাটা বলেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ, দুটাই ওয়াইস কবির সাহেব এবং আপনার কথাটা। আমরা এই যে আসলে পার্সপেক্টিভ চিন্তা না করে আমরা উন্নয়নের কথাটা চিন্তা করি, সেই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে। আমরা এখানে সবগুলাই নুডুলের ব্যাচ, এই নিয়ে আর ফার্দার না কথা বলবো। আমরা যাচ্ছি না, আমরা এখন এখানে শেষ করতে চাই। 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেছে। আমরা আরেকদিন আলোচনা করবো এই বিষয়টা, এই প্রশ্নটা নিয়েই করতে চাই আরেকদিন। আমরা ভিন্ন বক্তব্য শুনতেই চাই যে যাতে করে আমরা আসলে পলিসি মেকারদের, আমাদের জাতীয় প্রত্যেকের মাইন্ডসেটের ভিতরে যাতে পরিবর্তন আনতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা অন্যদিনের মতো এখানে পাশে আমাদের অনেকেই ভালো ভালো কথা বলেছেন, আমরা ওগুলো হয়তো আলোচনার মধ্যে কোনোদিন আনবো আমরা আর কি। শেষ কথায় যে যারা যোগায় ক্ষুধারণ্য, সাইফুল আজম খান বলছে যারা যোগায় ক্ষুধারণ্য আমরা আছি তাদের জন্য। এই যে আমরা আছি তাদের জন্যটাই আসলে আমরা সবাই যাতে আসলেই থাকি, আমার চিন্তা চেতনায়, পলিসি গবেষণায়, সম্প্রসারণে, সব জায়গায় যেন এটা প্রতিফলিত হয়, সেটা বলেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করছি। সাজ্জাদ, আমরা অফলাইন যেতে পারি। জি, আসসালামু আলাইকুম।